সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ঈদের বিশেষ আয়োজন ঈদ আড্ডা। আপনাদের ঈদকে একটু বেশি আনন্দময় করে তুলতে আমাদের ছোট্ট প্রয়াস। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ফারহানা লোপা। আর আমাদের আজকের এই মুহূর্তে উপস্থিত আছেন এই সময়ের এই ঈদের আলোচিত অন্যতম আলোচিত সিনেমা ডার্ক ওয়ার্ল্ডের অভিনেত্রী দীপা খন্দকার এবং এর নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক। আপনাদের দুজনকেই জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। সিনেমা তো হলে চলছে, দর্শক প্রতিক্রিয়া এখন পর্যন্ত কেমন পাচ্ছেন? দুজনের কাছ থেকে একটু আলাদা আলাদা ভাবে জানতে চাই। যে কটা হলেই ছবিটা রিলিজ হয়েছে সেখান থেকে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, মানে ছবিটা দেখে কেউ নিরাশ হচ্ছে না, এন্টারটেইনড হচ্ছে মানুষ। আচ্ছা। আর মানে অনেকের ধারণা ছিল এটা শুধুই একটা অ্যাকশন ফিল্ম বা থ্রিলার, অ্যাকশন থ্রিলার, কিন্তু এখন বুঝতে পারছি যে এটাতে খুবই সমসাময়িক একটা গল্প আছে। হ্যাঁ হ্যাঁ। তো এই ফিলটা আমি পাচ্ছি, রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো। যাক, এই সিনেমাতে অভিনয় করে দীপা খন্দকার আপনার কেমন লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে এটা গল্প নির্ভর একটা সিনেমা, মানে শুধুমাত্র প্রেম বা অ্যাকশন এরকম না বিষয়টা। মানে যদিও মানুষ হয়তো প্রাইমারিভাবে যখন ট্রেইলার বা ছবিগুলো দেখেছে তখন মনে করেছে যে এটা একদমই অ্যাকশন, শুধুমাত্র অ্যাকশন টাইপের কোনো মুভি হবে। পরে দেখা গেছে যে না, এটা আসলে পুরোপুরি একটা গল্প নির্ভর গল্প সিনেমা। সবাই আসলে আলটিমেটলি কিন্তু গল্পটা দেখতে চায়। আমরা যে সিনেমা চুজ করি বা আমাদের মনে থাকে ভালো লাগার বিষয় তৈরি হয়, সেটা কিন্তু গল্পের উপর নির্ভর করে, এবং সেটা অবশ্যই মৌলিক গল্প। গল্পটা যদি ভালো হয় কিন্তু আলটিমেটলি তখন কাজটা ভালো লাগে এবং একটা ভালো লাগার ফিলিং নিয়ে আমরা হল থেকে বের হই। সেই পুরো কন্টেন্টটা এখানে আছে, যে একটা ভালো গল্পের একটা সিনেমা। দীপা খন্দকারকে আমরা সচরাচর সিনেমাতে দেখি না, আমরা অন্যান্য মাধ্যমে দেখি অভিনেত্রী হিসাবে। সেক্ষেত্রে দর্শকদের চাহিদা কতটা পূরণ করতে পেরেছেন বা আপনার কেমন লাগছে এই প্ল্যাটফর্মে? দর্শকদের চাহিদা কতটা পূরণ করতে পেরেছি সেটা তো আমি বলতে পারবো না, দর্শকরা বলতে পারবে। এর মধ্যে প্রতিক্রিয়া দিচ্ছে যে তাদের কেমন লেগেছে বা তাদের কেমন লাগছে, কতটুকু তাদের ভালো লাগলো। তবে আমার খুব ভালো লেগেছে যে আমি একটা গল্প নির্ভর চরিত্রে বা একটা বিশেষ একটা চরিত্রে আমি কাজ করতে পেরেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র, যে কারণে আমার খুব ভালো লেগেছে কাজটা করতে। এখানে দীপা খন্দকার ছাড়াও আমরা জানি যে ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখার্জিও এই সিনেমায় আছেন। তার চরিত্রটা নিয়ে একটু বলবেন। তিনি তো অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্র একটা ইন্টারেস্টিং একটা চরিত্র, চরিত্রটা ভালো বলেই উনি রাজি হয়েছেন ছবিটা করতে। অন্যতম প্রধান চরিত্র যদি বলতে হয় তবে সেটা না, সেটা অন্যতম প্রধান চরিত্র নারী চরিত্র বললে আমার চরিত্র নারী চরিত্র না, আপনারটা প্রধান চরিত্র। দর্শক ইতিমধ্যে বুঝে গেছে। তবে ওরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো তার ক্যারেক্টার একটা আছে, টুইস্ট আছে। তো তাকে দেখতে ভালো লেগেছে পর্দায়, সবাই বলছে সে গ্ল্যামারাস লেগেছে। তো কৌশানী মুখার্জিকে পছন্দ করছে মানুষ, ওপারে তো তাকে পছন্দ করে, এপারেও পছন্দ করছে মানুষ। এর আগে আপনার সিনেমা তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এবং আপনিও একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতার সাথে কাজ করলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ডার্ক ওয়ার্ল্ডের কথা যদি বলি, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেওয়া হয়েছে এই ছবির মাধ্যমে, দর্শক আসলে এই যে ভিন্ন ধারার এবং সমসাময়িক একটি যে গল্প, সেটিকে কিভাবে দেখছে? মানুষের ব্ল্যাকমেইল করে ভিডিও ফুটেজ ছেড়ে, হ্যাঁ, সেই ব্ল্যাকমেইলের শিকার হয়ে যে অনেক মেয়েরা, অনেক টিনেজ মেয়েরা আত্মহননের পথে চলে যাচ্ছে, সেই ধরনের একটা গল্প আমরা বলার চেষ্টা করেছি এবং তাদেরকে প্রতিরোধ, প্রতিকার এবং এই প্রবলেম থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, তো সেটা বলা হয়েছে। এন্টারটেইনমেন্ট না, একটা মেসেজও দেওয়ার চেষ্টা করেছি, দর্শকের এটা ভালো লেগেছে। এই সময়ের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের ভিকটিম যারা হন, যে পরিবারগুলো হয়, তাদের জন্য যে আসলে এই সময়টা পার করা কতটা কঠিন, সেটা আমরা এরই মধ্যে বেশ কিছু প্রমাণ পেয়েছি। আরেকটু যদি আমি ভিন্ন প্রসঙ্গে চলে যাই, ছবির গানগুলা নিয়ে, গানের ক্ষেত্রে কি বলবেন? গান তো ছবির মানে উপমহাদেশীয় ছবির একটা প্রধান অংশ গান। অবশ্যই
গান গান আমার ছবিতেও গান খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ইতিমধ্যে গানগুলা শ্রুতিমধুর, একটা ফ্যামিলি গান আছে, দীপা আপা তার মেয়ে এবং মিশা ভাই একসাথে ফ্যামিলি গানটা খুব শ্রুতিমধুর, আইটেম সং আছে, মানে দেয়ার ইজ মানে সব টাইপের গান আছে। মানে হলে গিয়ে দর্শক যারা দেখতে চায় থ্রিলার, ক্রাইম, বিনোদন সবকিছুর একটা কিছু আছে প্যাকেজ, যার ফলে আমরা দেখি যে ঈদে বড় বড় সিনেমাগুলোই কিন্তু মুক্তি পায়। দীপা খন্দকার কি বলবেন? আমি তো আসলে এটা আমার জন্য অনেক বড় একটা সিনেমা, মানে আমি যে রোলটা করেছি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রোল। সো এটা অন্যতম প্রধান একটি চরিত্র। সো যত মানুষ দেখবে তত আমার ভালো লাগবে, আর এই ভালো লাগাটার আসলে শেষ নাই, যত চলবে তত ভালো লাগা, এবং আমি তো চাইবই যে এটা এগিয়ে থাক, আরো এগিয়ে যাক সামনে। এবং এই সিনেমাটা এমন একটা সিনেমা, এটা আসলে আমার ধারণা আস্তে আস্তে এটার হল যেরকম বাড়বে, দর্শকের পছন্দের জায়গাটাও বাড়তেই থাকবে এবং মানুষের ইন্টারেস্টটা গ্রো করবে, তখন সামনে আরো বেশি দেখবে মানুষ। এটা কি শুধু মৌলিক গল্পের কারণেই কিনা? সবকিছু মিলে, মৌলিক গল্প এবং একটা মেসেজ যেহেতু আছে, এবং বিনোদনের জন্য যা যা প্রয়োজন সবকিছুই যেহেতু এখানে আছে, সবকিছু আছে। এবং আমরা আশা করছি যে আমরা তো এরই মধ্যে দেখছি যে পরিবারের সবাইকে নিয়েই দেখার মতো একটা সিনেমা। বিশেষ করে আমি বলবো যে বিশেষ করে টিনেজদের, স্কুল গোয়িং ছেলে মেয়েদের অনেক বেশি করে দেখা উচিত। এবং বাবা মা অনেক সময় হয় না যে আমরা মুভি দেখতে গেলে চিন্তা করি যে বাচ্চাটাকে নিয়ে যাব কিনা, ছেলে মেয়েদেরকে নিয়ে যাব কিনা। এটাকে আমি স্পেশালি বলবো যে অবশ্যই ছেলে মেয়েদেরকে নিয়ে এই মুভিটা দেখবেন আপনারা। দীপা খন্দকার, এরই মধ্যে আমরা মানে দর্শকরা আপনাকে বড় পর্দায় দেখেছে, এবং এটা আমি যতদূর জানি যে পঞ্চমবারের মতো আবারও আপনাকে বড় পর্দায় পাওয়া গেল। আপনাকে তো অন্যান্য মাধ্যমে এখন তুলনামূলক কম পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কি বড় পর্দায় সামনের দিনগুলোতে আরো বেশি পাওয়া যাবে কিনা? আসলে বড় পর্দা ছোট পর্দা বলে আমার কাছে কিছু নাই। আমার কাছে যেটা হয়, আমার চরিত্রটা আমার কাছে গুরুত্বপূর্ণ, সেটা যেই মাধ্যমেই হোক না কেন। মানে কম বেশিও ঠিক না। আসলে যখন বিয়ের আগে বা বাচ্চা হওয়ার আগে যেমন ছিল যে 30 দিনই কাজ করতে পারতাম, এবং মাধ্যমও অনেক কম ছিল, মানুষের কাছে পৌঁছানো যেত অনেক বেশি। এখনো কাজ করছি, মানে ওইভাবে বলতে গেলে গ্যাপ কিন্তু কখনোই ছিল না, যে ব্রেক নিয়েছি এরকম কখনোই ছিল না। কিন্তু এখন মাধ্যম অনেক বেড়ে গেছে, আর দেখা যায় যে ইউটিউবে অনেক বেশি মানুষ আসক্ত হয়ে পড়েছে, যে কারণে ইউটিউবের নাটকগুলোই মানুষ দেখছে। সেখানে হয়তো আমার নাটক একটু কম গেছে বা যাচ্ছে, যে কারণে অনেকেই মনে করে যে একটু কম কাজ করছি। কিন্তু কম বলতে কাজ তো করছি, 10-12 দিন 15 দিন মান্থলি কাজ করা হচ্ছে, এবং বিভিন্ন মাধ্যমেই কাজ করছি, বিভিন্ন মাধ্যমে কাজ করা হচ্ছে। সিনেমা তো অলরেডি মূলধারার সিনেমা যদি বলি, সেক্ষেত্রে প্রায় 10-11টা সিনেমা করে ফেলেছি। এটা আমার 5th সিনেমা রিলিজ হলো। আর শর্ট ফিল্ম করছি, বিজ্ঞাপন করছি, ওটিটিতে কাজ করছি, টেলিভিশনে সিরিজ 1 ঘন্টা এগুলো করছি। ঈদে যেই সিনেমাগুলো মুক্তি পায় সেগুলোতে একটার সাথে আরেকটা প্রতিযোগিতা করে, ওই যে আবারও বলছি পজিটিভ প্রতিযোগিতা, কারণ এটা দর্শকদের দেখার জন্য। সেক্ষেত্রে যে 5টি ছবি এবার ঈদে মুক্তি পেয়েছে, তার মধ্যে এই ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটা দর্শক কেন দেখতে যাবে বলে আপনারা মনে করেন? দুজনের কাছ থেকে একটু আলাদা আলাদাভাবে শুনতে চাই। আমার তো মনে হলো যে হয় না যে আমরা তো 3-4 দিন 5 দিন 6 দিন ঈদের আনন্দ বা ছুটি সবকিছু মিলে একটু বেশি দিন আনন্দ করতে চাই। সো একটা সিনেমা যদি হয় তাহলে তো আসলে তারপরে কি করবে? আমি ধরে নিলাম যে প্রথম দিন যদি সবাই ঈদ নিয়ে ব্যস্ত থাকে, তারপরে বিকাল বেলাটা সাকিবের মুভিটা দেখে ফেললে পরের দিন অবশ্যই ডার্ক ওয়ার্ল্ড দেখতে যেতে হবে, কারণ কিছু না কিছু তো দেখতে হবে। সো অন্য মুভিগুলোর পাশে তো এই সিনেমাটা অবশ্যই দেখে, এরকম একটা করে সিনেমা সবাইকে দেখুক, মানে সব সিনেমাগুলোই দেখুক। আমার কাছে মনে হয় যারা সিনেমা দেখে বা দেখতে পছন্দ করে তাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে যে আপনারা প্রত্যেকটা মুভি দেখবেন,
তাহলেই আপনারা বিবেচনা করতে পারবেন কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে। না দেখে আমরা লোকের মুখে শুনে বা হচ্ছে নিজ নিজে ভেবে নিলাম যে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি, এটা না করে সবাই হলে গিয়ে যাবে, সিনেমা দেখেন, দর্শক হল মুখী যেন হয়। হ্যাঁ, আমাদের সিনেমার জন্যও ভালো, আর আপনারও একটা বিনোদন, মানুষেরও তো একটা বিনোদন হলো। নিঃসন্দেহে চলচ্চিত্র তো আমরা জানি যে আপনার কাছ থেকে শোনা হয়নি। ও আচ্ছা, কেন ছবি দেখবে? হ্যাঁ, অন্য 4টি ছবিও তো রয়েছে এটি বাদে। আমি তো বলি যে অন্য 4টি ছবি দেখবে, তারপর আমারটা দেখবে। হ্যাঁ, আর যদি বিনোদনমূলক ছবি মানুষ পছন্দ করে, ধরেন সাকিব ভাইয়েরটাও কিন্তু বিনোদনমূলক ছবি, এটা কিন্তু ক্লাসিক্যাল ছবি না। না না না, তো আমারটাও বিনোদনমূলক ছবি। তো বিনোদন পেতে হলে আমার ছবিটা দেখতে হবে। সাকিব ভাইয়েরটা তো দেখবে, 3 বার দেখুক, তারপর আমারটা একবার দেখুক। আমি তারপরও আমি মানে আপনি যে রেসপন্স হচ্ছে, আমার বিশ্বাস ছবি দেখবে, বিনোদিত হবে এবং একটা ভালো গল্পের ফ্লেভার নিয়ে মানুষ হল থেকে বের হবে, এবং আস্তে আস্তে হলের সংখ্যাও বাড়বে বলেও আমি আশাবাদ ব্যক্ত করছি। ঢাকায় দেখা যায় যে ইদানিং ঢাকা কেন্দ্রিক সিনেমা মুক্তি দেওয়ার একটা ট্রেন্ড চলে আসছে। আমি শুধু ঈদের কথা বলছি না, ঈদ ছাড়াও সেক্ষেত্রে ঢাকার বাইরে হল সংকটের তো একটা ব্যাপার রয়েই গেছে, তারপরেও একটু মুক্তিপ্রাপ্তিটা কম, এটি কেন হচ্ছে? ঢাকায় তো ধরেন হল এখন আগে ছিল, আগে ঢাকায় অনেক হল ছিল, এখন তো ঢাকায় হল নাই। মানে সিঙ্গেল স্ক্রিন একটা ভালো সিঙ্গেল স্ক্রিন আছে, সেটা হচ্ছে মধুমিতা, সেটা তো তুফান চলছে। তো সিঙ্গেল স্ক্রিন আর নাই, মানে আর যেগুলো আছে সেগুলো আসলে উল্লেখযোগ্য কিছু না। আর হচ্ছে ঢাকায় যেটা হয় সেটা হচ্ছে সিনেপ্লেক্স কেন্দ্রিক একটা আগ্রহ থাকে। আর অনেকে আবার ভাবে কি যে একবার ঢুকে গেলে, মানে অনেকগুলো হল যেহেতু সিনেপ্লেক্সে, একটা না একটা মুভি তো পাবোই, দেখে ফেলবো, বা আরো কিছু বিনোদন থাকে, খাওয়া দাওয়া থাকে, সেই করে একটা সময় পার করা বা ঈদের একটা আনন্দ উদযাপন করা হয়ে যায়। ঢাকার ব্যবসাটা এখন সিনেপ্লেক্স, ঢাকার বাইরে এই সুযোগগুলো নাই বলেই হয়তো আমার মনে হয় একটু কম চলে সিনেমাগুলো। কিন্তু এতে তো দর্শক, ঢাকার বাইরের দর্শক অনেক ভালো ভালো সিনেমা থেকে আমি মনে করি বঞ্চিত হচ্ছে না। ঢাকার বাইরে অনেক টাকা দিয়ে সাকিব ভাইয়ের ছবি নিয়ে গেছে এবং তারা একটা ঈদে ব্যবসা করতে চায়। আর সাকিব ভাইয়ের দর্শক তো ধরেন রুট লেভেলেও আছে, ফ্যান ফলোয়ার যারা আছে, তো তারা আমার ছবিটাও দেখেন, ঢাকার চেয়ে বরং ঢাকার বাইরেই ভালো রেসপন্স পাচ্ছে, যেহেতু রিলিজই হচ্ছে বেশি ঢাকার বাইরে। হ্যাঁ, তো ঢাকার বাইরে ছবি ঈদে ভালো চলে। আগে তো মেইন বিজনেসটাই ছিল ঢাকার বাইরে। হ্যাঁ, মানে ওখান থেকেই টাকা আসতো। এখন ঢাকায় সিনেপ্লেক্স আছে, যমুনা ফিউচার পার্ক, ব্লকবাস্টার আছে, এই জন্য মনে হয় যে ঢাকায় খালি ছবি চলে না। আপনি খবর নিয়ে দেখেন যে সাকিব ভাইয়ের ছবিগুলো টাকা সবচেয়ে বেশি পেয়েছে ঢাকার বাইরে থেকে। সিনেমা তো এর মধ্যে হলে চলছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে পুরো সিনেমার শুটিংটাই বাংলাদেশে করা হয়েছে। এটা তো অবশ্যই বাংলাদেশের সিনেমার জন্য একটা অন্যরকম দৃষ্টান্ত, কারণ আমরা দেখেছি যে এখন অল্প গানের শুটিং এর জন্য কিন্তু অনেকে বাইরে চলে যাচ্ছে। লোকেশন চুজ করার ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনি মাথায় রেখেছিলেন? একদমই গল্প যেখানে ডিমান্ড করে, ধরেন আমরা বান্দরবনে শুট করেছি, কারণ বান্দরবনে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল। তারপর ওই বান্দরবন থেকে সিনেমাটা শিফট করে ঢাকায়ও আবার বিভিন্ন জায়গায় শিফট করে। হ্যাঁ, তো আমরা যেখানে মানে গল্প যেটা ডিমান্ড করেছে সেখানে আমরা শুট করেছি। তো পুরো ছবিটাই মনে হবে যে বান্দরবনের পোর্শন যখন দেখবেন খুবই ভালো লাগবে, কারণ আমরা খুবই সুন্দরভাবে বান্দরবনকে দেখি। এখন প্রবলেম হচ্ছে ঢাকার বাইরের হলগুলার প্রজেকশন সিস্টেম একটু সমস্যা আছে। সেইটা আমরা ধরেন কালার এত ভালো হয়েছে, এডিট এফেক্টসে কালার করা হয়েছে, তো সেটা পুরাটা রেজাল্ট ঢাকার বাইরে পাওয়া যায় না, যেটা সিনেপ্লেক্সে পাওয়া যায়। তো আগামীতে আমরা আশা রাখবো যে হল মালিকরা এই বিষয়গুলো মাথায় রাখবেন, ঢাকার বাইরে বিশেষ করে সাউন্ড এবং কালার, সাউন্ড এবং ইমেজ, আর ছবি কি শব্দ এবং ছবি, এই দুটো যদি সুন্দর হয় তাহলে ছবি চলতে বাধ্য। আর এই ধরনের ছবি তো সাউন্ডের উপর সব আর ইমেজের উপর খুবই মানে নির্ভর করে, ডিপেন্ড করে। কথা বলতে বলতে আসলে কখন যে আমরা অনুষ্ঠানের শেষ অংশে পৌঁছে গেছি, একটু যদি দর্শকদের আপনারা
বলেন যে আপনাদের সিনেমাটা কেন দেখতে আসবে, এবং দেখতে আসার জন্য আমরা তো বারবারই বলছি যে বাংলা সিনেমা দেখুন, হলে গিয়ে দেখুন। আপনাদের পক্ষ থেকে যদি দর্শকদেরকে একটু আহ্বান জানান। আচ্ছা, আমার পক্ষ থেকে আমি বলবো যে আপনারা সিনেমা হলে যাবেন, যে আমাদের সিনেমাটি দেখবেন, ডার্ক ওয়ার্ল্ড দেখবেন। একটা মৌলিক গল্প এবং একটি মেসেজ নির্ভর গল্প। আপনারা নিজেদেরকে সচেতন করবেন, নিজেদের ছেলেমেয়েদেরকে সচেতন করবেন সাইবার ক্রাইমের ব্যাপারে, এবং এজন্যই আপনারা এই সিনেমাটি একবার হলেও দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি দর্শকদেরকে আবারও, যদিও 2 দিন 3 দিন চলে গেছে, আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আমি শুধু এটুকু বলবো যে ডার্ক ওয়ার্ল্ড দর্শকদের ঈদ উৎসবকে আরো রাঙিয়ে দেবে, এই জন্য দেখতে হবে। ডার্ক ওয়ার্ল্ড দেখতে থাকেন, এবং আমরা আশা করছি যে আরো বড় পরিসরে দেখার ব্যবস্থা হবে। ডার্ক ওয়ার্ল্ড সহ আপনাদের সবার জন্য, এই সিনেমার সংশ্লিষ্ট সবার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আবারও আপনাদের দুজনকেই জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, আর আমাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই সাথে শেষ করছি আজকের ঈদ আড্ডা। সবাই হলে গিয়ে সিনেমা দেখুন, এবং সব সিনেমা দেখুন যেগুলো ঈদে মুক্তি পেয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি, ফারহানা লুব্বা।